নমস্কার সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমরা গতদিন যতটুকু পড়েছিলাম, গতদিন গতদিন আমরা নমস্কার স্যার। আচ্ছা, গতদিন আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম স্যার? আমাকে একটু মনে করাই দেন, গতদিন কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমরা? ওয়ালাইকুম আসসালাম। কাউকবা জান্নাত। ওয়ালাইকুম আসসালাম সাইমা মনির। নমস্কার স্যার। আচ্ছা, আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমাকে একটু বলেন স্যার। ম্যাট্রিক্সের সমাধান। আচ্ছা, নমস্কার। ম্যাট্রিক্সের সমাধান বলেছেন, ম্যাট্রিক্সের সমাধান কি মানে কোনটা? মানে হচ্ছে আমরা কি ক্রেমার শুরু করেছিলাম? সমাধান মানে হচ্ছে যে কি ক্রেমার পদ্ধতি ম্যাট্রিক্সের সমাধান, তার মানে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শিখিয়েছিলাম আপনাদেরকে। ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণের সমাধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়াল আসছে আমার। ওকে, আপনাদেরকে আমি ম্যাট্রিক্সের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, সমীকরণের সমাধান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তিন চলক। আচ্ছা, আজকে আমরা ক্রেমারটা একটু দেখবো স্যার। সবাই একটু খেয়াল করেন। ক্রেমারটা হচ্ছে আমরা দুই চলকের ক্ষেত্রে দেখাইছিলাম, ক্রেমারের রুল পর্যন্ত। আচ্ছা, দুই চলকের ক্ষেত্রে দেখাইছিলাম, আজকে আমরা একটু তিন চলকের ক্ষেত্রে দেখব। ঠিক আছে স্যার, তিন চলকের ক্ষেত্রে। তো দুই চলকের ক্ষেত্রে যেটা পড়েছিলাম স্যার, একই রকম কনসেপ্ট। তিন চলকের ক্ষেত্রে শুধুমাত্র আরেকটা চলক অ্যাড হবে। ঠিক আছে স্যার, দুই চলকের ক্ষেত্রে এক্স আর ওয়াই ছিল, তিন চলকের ক্ষেত্রে কি এক্স ওয়াই জেড তিনটা হবে, শুধু এটাই ডিফারেন্স। বাকি ডিএক্স ডিওয়াই ওগুলো ঠিক থাকবে, এখানে একটা ডিজেড আসবে। ঠিক আছে স্যার, কনসেপ্ট অনুযায়ী এখানে একটা কি আসবে স্যার? ডিজেড আসবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, আমি যেটা বলছি তাহলে হচ্ছে যে কি ক্রেমারের নিয়ম তিন চলক বিশিষ্ট। তাহলে ক্রেমারের রুল এটা হচ্ছে যে কত চলকের ক্ষেত্রে? তিন চলকের ক্ষেত্রে। তিন চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। ক্রেমারের রুল, তাহলে ক্রেমারের রুলের সাহায্যে আমরা কি তিন চলক বিশিষ্ট কি সমীকরণ জোটের সমাধানটা শিখবো আজকে। তাহলে এখন হচ্ছে সবাই একটু খেয়াল করবেন। তাহলে হচ্ছে যে প্রথমে আমরা যদি তিনটা ইকুয়েশন নিই, ধরেন a1x প্লাস b1y প্লাস c1z সমান d1, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস ইকুয়ালস টু কত d2, a3x প্লাস b3y প্লাস c3z সমান হচ্ছে কত d3। তাহলে এখান থেকে আমরা জাস্ট দুই চলকের কনসেপ্টটা দেখাইছিলাম স্যার, শুধুমাত্র ওটাকে এক্সটেন্ডেড ভার্সন করলে তিন চলকটা পেয়ে যাবেন। তাহলে ডি ইকুয়ালস টু কত স্যার? ডি ইকুয়ালস টু হচ্ছে কি এক্স ওয়াই জেড নিয়ে যে চলকগুলো এই ডিটারমিনেন্টটা হবে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। ওকে, তারপর ডিএক্স, ডি থেকে যদি আমরা ডিএক্স এ যাই তাহলে নিয়ম কি শিখিয়েছিলাম স্যার? ডিএক্স মানে হচ্ছে যে কি ডি এর এক্স অক্ষ বরাবর যে কলামটা আছে সেটা উঠে যাবে, ওইটার জায়গায় কি ধ্রুবকের কলামটা বসবে। ঠিক আছে স্যার, একই কনসেপ্ট দুই চলকের ক্ষেত্রে আমরা যেটা শিখিয়েছিলাম স্যার, তিন চলকের ক্ষেত্রেও কি সেম জিনিসটা আমাদের কি করতে হবে স্যার? করতে হবে। তাহলে আমরা যেটা বললাম স্যার, সবাই একটু খেয়াল করেন। তাহলে হচ্ছে যে কি ডিএক্স যখন আমরা লিখছি স্যার, ডি থেকে ডিএক্স এ যাব, কিভাবে যাব স্যার? জাস্ট এক্স এর যে কলামটা আছে স্যার সেটা আউট হবে, ওটার জায়গায় কে বসবে স্যার? ধ্রুবকের কলামটা বসবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে কি, তাহলে d1 d2 d3 b1 বাকিগুলো সেম বসে যাবে, b1 b2 b3 c1 c2 c3। এখন আমরা যদি বলি dy, তাহলে ডিওয়াই কি হবে স্যার? ডিওয়াই ডি থেকে ডিওয়াইতে যাব। তাহলে 2/2 স্যার কি শিখাইছিলাম স্যার? 2/2 কি ছিল স্যার? সেটা কি ছিল? ডি থেকে ডিওয়াইতে কিভাবে যাব? এই যে ওয়াই এর যে কলামটা আছে সেটা তুলে ফেলবো, সেটার জায়গায় কি ধ্রুবকের কলামটা বসাই দেবো। তার মানে হচ্ছে কত? a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। এখন আমাদেরকে যদি বলে ডিজেড, এই যে ডিজেড নিউ এডিশন ডিজেড, তাহলে ডিজেড কি হবে স্যার? এখানে কি ডি থেকে ডিজেডে যাব, কিভাবে যাব স্যার? জেড এর কলামটা তুলে ফেলবো, ওখানে ধ্রুবকের কলামটা বসাবো। তার মানে হচ্ছে কত? a1 b1 c1, তারপর a1
সরি A1 A2 A3, হ্যাঁ B1 B2 B3, এরপর হচ্ছে D1 D2 D3। তাহলে এগুলো হচ্ছে যে কি স্যার আমরা ডি ডিএক্স ডিওয়াই আর কত পেলাম স্যার ডিজেড, ঠিক আছে স্যার। তাহলে এখন সুতরাং এক্স ইকোয়াস টু কত হবে স্যার ডিএক্স বাই কত ডি, ওয়াই ইকোয়াস টু কত স্যার ডিওয়াই বাই কত ডি, এবং জাস্ট একটা এডিশন ওটা হচ্ছে কি জেড ইকোয়াস টু কত ডিজেড বাই কত ডি, ডিজেড বাই কত ডি। তার মানে সমাধানটা কত হবে এক্স ওয়াই জেড সমান কত হবে ডিএক্স বাই কত ডি, ডিওয়াই বাই কত ডি, ডিজেড বাই কত ডি। তাহলে এটাই হচ্ছে যে কি আমাদের ফুল প্রসেসটা ক্রেমারের, ঠিক আছে স্যার। খুবই সহজ একটা জিনিস, কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ঠিক মতো করতে হবে স্যার, নির্ণায়কের মানগুলো একটু ঠিক মতো বের করতে হবে স্যার সবার, ঠিক আছে। এটা জাস্ট একটা সিম্পল একটা জিনিস স্যার, নির্ণায়কের মানগুলো যদি ঠিক মতো বের করেন এরপর এগুলো অ্যাপ্লাই করে দিলে সরাসরি আপনাকে আনসারটা বলে দেবে সে। ওকে স্যার, তাহলে আমরা জাস্ট গতদিন যেটা 2/2 কনসেপ্ট করেছিলাম, তাহলে এটা হচ্ছে যে কি ঠিক তার এক্সটেন্ডেড ভার্সনটা। ওকে স্যার, তাহলে এখন আসেন আমরা একটা অঙ্ক করি, সবাই একটু খেয়াল করেন। প্রশ্নটা হচ্ছে, তাহলে প্রশ্নটা একটু লেখেন। আমরা একটা অঙ্ক করি স্যার এই নিয়মের, সবাই তাড়াতাড়ি লিখবেন। প্রথমে এগুলো একটু লিখে রাখবেন, প্রসেসটা একটু লিখে রাখবেন স্যার যেভাবে বলছি। এরপরে হচ্ছে যে কি অঙ্কটা হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস 4z সমান 12, এটা এক নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে অবশ্যই 1 2 3 না দিলেও চলো, এখানে কোনো ফ্যাক্ট না। এটা 2x প্লাস 3y প্লাস 8z সমান হচ্ছে 12, এরপর হচ্ছে কত 6x প্লাস 5y প্লাস কত 12z সমান হচ্ছে কত 24। তাহলে এটাকে আমাদের ক্রেমারের রুলের সাহায্যে সমাধান করতে হবে, ঠিক আছে স্যার। তাহলে ক্রেমারের রুলের সাহায্যে কি করতে হবে স্যার সমাধান করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি সেটা হচ্ছে কি ক্রেমারের রুলের মেইন জিনিসটা কি, ডিটা ঠিক মতো লিখবেন, একদম শর্টকাট ইজি ওয়ে হচ্ছে কি স্যার ডিটা ঠিক মতো লিখবেন। ডিটা লিখার পর তারপর কি করতে হবে আপনাদের স্যার ডিএক্স ডিওয়াই ডিজেড লিখতে হবে। ডিএক্স আমরা কিভাবে লিখবো স্যার, ডিএক্স ডি থেকে ডিএক্সে কিভাবে যাব, এক্স এর কলামটা তুলে ফেলবো, ওখানে ধ্রুবকের কলামটা বসাই দেবো। ডিওয়াইতে কিভাবে যাব, ডি থেকে ডিওয়াইতে কিভাবে যাব, ডি এর ওয়াই এর কলামটা তুলে ফেলবো, ওখানে ধ্রুবকের কলামটা বসাই দেবো। ডি থেকে ডিজেডে কিভাবে যাব, ডি এর জেড এর কলামটা তুলে ফেলবো, ওখানে ধ্রুবকের কলামটা বসাই দেবো। শুধু এটা মনে রাখবেন, ডি এর নিচে আপনি যেটাই লিখতেছেন ডি এর ওইটার কলামটা তুলে ওখানে ধ্রুবকের কলামটা বসাই দেবেন। এটা হচ্ছে একদম সিম্পল মনে রাখার ওয়ে, ঠিক আছে স্যার। মনে থাকবে স্যার, মনে থাকবে স্যার সবাইকে কি বলছি, মনে থাকবে আমি এই প্রসেসটা মনে থাকবে সবাইকে কি বলছি, ডিএক্স ডিওয়াই ডিজেড এর ক্ষেত্রে ডি থেকে কিভাবে চেঞ্জ করবেন স্যার সবার মনে থাকবে স্যার, আমাকে একটু বলেন সবার কি মনে থাকবে। ওকে, তাহলে সবার যদি ওকে স্যার ভেরি গুড। তাহলে এখন হচ্ছে যে আসেন আমরা অঙ্কটা একটু করি স্যার, সবাই একটু খেয়াল করেন। অঙ্কটা একটু শুরু করি। প্রশ্নটা আমি আপনাদেরকে দিলাম স্যার, আমাদের এটাকে কি করতে হবে স্যার ক্রেমারের রুলের সাহায্যে কি করতে হবে স্যার সমাধান করতে হবে। আচ্ছা, ক্রেমারের রুলের সাহায্যে যদি সমাধান করা লাগে তাহলে সবাই একটু খেয়াল করেন। আমাদের যদি ক্রেমারের রুলের সাহায্যে যদি সমাধানটা করতে হয় তাহলে সবাই একটু দেখেন যেটা বলছি। এই যে প্রশ্নটা হচ্ছে এখানে, প্রশ্নটা এখানে, তাহলে এখানে এখানে ডি ইকুয়ালস টু ডি কত কত হবে স্যার, তাহলে ডি কত 4 2 6 4 2 6, এরপর এটা হচ্ছে কত -1 3 5 -1 3 5। স্যার খেয়াল রাখবেন আমি কিন্তু সূত্র প্লাসের জন্য শিখাইছিলাম, মাইনাস থাকলে মাইনাসটাও কিন্তু সহগ হিসাবে কাউন্ট হবে, এটা মনে রাখবেন স্যার সবসময়। মাইনাসটাও সবসময় কী হবে স্যার সহগ হিসাবে কাউন্ট হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। -1 3 আর কত 5, এরপর হচ্ছে কত 4, তারপর হচ্ছে কত 8, এরপর হচ্ছে কত 12। তাহলে এখন আমরা কি এটার নির্ণায়কের মানটা বের করবো স্যার সবাই। তাহলে এটার নির্ণায়কের মানটা যদি বের করি নর্মালি হচ্ছে যে কি স্যার সারি এই বিস্তার করে দিই স্যার, তাহলে হয়ে যাচ্ছে। ধরেন আমি হচ্ছে যে কি যে কোনো একটা, ধরেন আমি প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করলাম। তাহলে বিস্তার কি বলছি স্যার, যেটা সাপেক্ষে করব ওটার ভুক্তি, যেমন হচ্ছে কত 4 এর চিহ্ন হচ্ছে কি প্লাস, তাহলে 4 বরাবর কি কলামবাদ সারিবাদ, তাহলে হচ্ছে কত বাকি এটা দিয়ে, অর্থাৎ 3 8 5 12, এরপর মাইনাস, এরপর এখানে কত -1, এটা চিহ্ন হচ্ছে কি সহগুণকের চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে কি বরাবর কলামবাদ সারিবাদ, তাহলে হচ্ছে কত 2 8 6 12, এরপর হচ্ছে কত +4
4 ইন্টু কত 2365। আচ্ছা তাহলে এখন এখান থেকে কত দাঁড়াচ্ছে স্যার 4, 4 এর সাথে কত 4 এর সাথে কত 3 12 36 বিয়োগ কত 5 8 40, 36 বিয়োগ কত 40, মাইনাস মাইনাস কত প্লাস, প্লাস প্লাস 1, এরপর হচ্ছে কত 12 দুগুণে 24, 6 8 48, এরপর প্লাস 4 ইন্টু 5 দুগুণে কত 10, 3 6 কত 18, 10 বিয়োগ কত 18। তাহলে এখন এখান থেকে কত দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়ালস টু কত 4 ইন্টু কত -4 প্লাস এখানে হচ্ছে কত -24, এরপর এখানে হচ্ছে কত প্লাস 4 ইন্টু কত -8, তার মানে হচ্ছে কত -16 -24 মাইনাস কত 4 8 32। দ্যাট মিনস এখান থেকে কত আসবে স্যার ইন টোটাল 24, 16 কত 40, 32 কত -72, মাইনাস কত 70 কত 2। ওকে স্যার, তাহলে এখন খেয়াল করেন সবাই, তাহলে এটা গেল। এরপর হচ্ছে যে কি আমরা ডিএক্স, তারপর হচ্ছে যে কি আমরা ডিএক্সটা লিখবো। আচ্ছা আমরা তো ইকুয়েশনটা মুছে দিলাম, তাহলে প্রশ্নটা একটু সবাই এদিকে লিখে রাখি। 4x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কত 4z সমান হচ্ছে কত 12, এরপর হচ্ছে কত 2x প্লাস 3y প্লাস কত 8z সমান হচ্ছে 12, এরপর হচ্ছে যে 6x 5y প্লাস 12z ইকুয়ালস টু হচ্ছে কত 24। আচ্ছা তাহলে এই প্রশ্নটা এখানে লিখে রাখলাম। আচ্ছা তাহলে এখন সুতরাং ডিএক্স, তাহলে ডিএক্স কত হবে স্যার, ডিএক্স কি এক্স এর কি কলামটা অফ হয়ে যাবে, এক্স এর কলামটা অফ হয়ে যাবে, এক্স এর কলামটা অফ হয়ে গিয়ে স্যার কি হবে স্যার, এক্স এর কলামটা অফ হয়ে গিয়ে কি হবে স্যার, এক্স এর কলামটা অফ হয়ে গিয়ে ওখানে কি ধ্রুবকের কলামটা বসবে, ধ্রুবকের কলাম, তার মানে কত 12 12 24, বাকিগুলো সেম থাকবে 4 8 12, তাহলে 4 8 কত 12। তাহলে এখন হচ্ছে আমরা যদি সাপোজ প্রথম রো এর সাপেক্ষে কি বিস্তারটা করি, তাহলে 12 এর জন্য কত হবে 3 5 8 12, এরপর মাইনাস 1 এর জন্য কত হবে কলাম বাদ রো বাদ, তার মানে হচ্ছে কত 12 24, এরপর হচ্ছে কত 12 24 8 12, এরপর হচ্ছে কত প্লাস 4 ইন্টু কত 12 24 3 5, দ্যাট মিন্স 12 3 12 36 5 8 40, 36 3 12 36 5 8 40, তার মানে হচ্ছে কত -4, এরপর প্লাস 12 12 144 মাইনাস 8 24 কত হয় স্যার 24 10 24 কত 240, 24 দুগুণ 48, তাহলে 8 24 192, এরপর প্লাস 4 ইন্টু কত 5 12 60 বিয়োগ কত 3 24 72, দ্যাট মিন্স -48 144 192, 6 48 বিয়োগ কত 48, এরপর হচ্ছে কত প্লাস 4 ইন্টু কত -12, তার মানে হচ্ছে যে কত এটাও 48, 3 48 48, এখানেও কত 48, তাহলে 3 48 কত হয় 3 4 12 3 8 24 মাইনাস কত 144, এরপর আবার ডিওয়াই, তাহলে ডিওয়াইটা বের করেন স্যার। ইন্টারে কোন ক্যালকুলেটর ইউজ করবেন একজন জিজ্ঞেস করতেছেন, সুমাইয়া রহমান। 100 ms ইউজ করবেন স্যার। অনেকে 570 বা 991 ইউজ করে, বাট যদি পরীক্ষায় সমস্যা না করে ইনভিজিলেটর তাহলে অসুবিধা নাই, কিন্তু অনেকে ইউজ করে, বাট প্রেফারেবল হচ্ছে 100 ms, কারণ 991-এ স্যার এই অঙ্কগুলো করা যায়, ডিটারমিনেন্টের মান বের করতে পারবেন 570 বা 991-এ। এই জন্য অনেক টিচার আবার যদি পরীক্ষার হলে ধরে তাহলে তখন সমস্যা করবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এরপর যেটা বলতেছি এরপর হচ্ছে কত ডিওয়াই, তাহলে ডিওয়াই মানে হচ্ছে কি ডি থেকে ডিওয়াইতে কীভাবে যাবো স্যার, ওয়াই এর কলামটা কি অফ করবো, ওয়াই এর কলামটা অফ করে ওখানে কি ধ্রুবকটা বসাবো, তার মানে হচ্ছে কত 4 2 6, ওয়াই এর কলামটা অফ হয়ে যাবে, ওখানে ধ্রুবক বসবে 12 12 24 4 8 12। তাহলে এখন আমরা যদি কি এটার সাপেক্ষে কি বিস্তারটা করি, তাহলে কত হবে 4, তাহলে 4 এর জন্য এই বরাবর কি কলাম বাদ রো বাদ, তার মানে হচ্ছে কত 12 24 8 12। ওকে, তাহলে এরপর হচ্ছে কত স্যার, এরপর হচ্ছে তাহলে সবাই খেয়াল করেন, এরপর হচ্ছে কত স্যার
মাইনাস কত 12, 12 ইন্টু কত হবে স্যার 2 6 8 12, 2 6 8 12, এরপর হচ্ছে কত প্লাস 4, 4 এর জন্য কত হবে স্যার 2 12 6 24, 2 12 6 24। ওকে, তাহলে এখন এখান থেকে কত হচ্ছে 4 12 12 কত 144, 8 24 কত 192, মাইনাস 12 ইন্টু 24 বিয়োগ কত 6 8 48 প্লাস 4 ইন্টু কত 48 বিয়োগ কত 72, দ্যাট মিন্স 4, 4 এর জন্য কত হবে স্যার মাইনাস কত 48, এরপর মাইনাস 12 এর জন্য মাইনাস 24 প্লাস 4 এর জন্য মাইনাস 24, দ্যাট মিন্স আলটিমেটলি কত দাঁড়াচ্ছে স্যার এখানে কত দাঁড়াবে আমরা এখানে করি ইকুয়ালস টু, দ্যাট মিন্স এখানে হচ্ছে যে কত 4 ইন্টু 48, 4 ইন্টু 48 লেখা যে কথা আমি এটাকে চাইলে কত 8 ইন্টু 24 লিখতে পারতেছি, 4 ইন্টু 48কে কত 8 ইন্টু 24 লিখতে পারতেছি, মাইনাসে মাইনাসে কত প্লাস 12 ইন্টু 24, এরপর প্লাসে মাইনাসে কি মাইনাস 4 ইন্টু কত 24। তাহলে দেখেন কারো যদি ক্যালকুলেটর না থাকে, অনেক সময় হচ্ছে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে গেছিলাম আমাদের সময় ভার্সিটিতে দেখা যেত যে কি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না বা মেডিকেল অ্যাডমিশনে, তো তখন হচ্ছে যে কি ক্যালকুলেশন করতে হলো দেখেন ইজি ওয়ে 4 ইন্টু 48কে 8 ইন্টু 24 লেখা যাচ্ছে, দেখেন 8টা 24 মাইনাস 4টা 24 মাইনাস, তাহলে টোটাল 12টা 24 মাইনাস, এই যে 12টা 24 মাইনাস আকারে আছে, 12টা 24 প্লাস আকারে আছে, তাহলে আলটিমেটলি কত হবে এটা 0 হবে, তাহলে আলটিমেটলি এটা কত হবে স্যার 0, ডিওয়াই এর মান হচ্ছে কত স্যার 0, ডিওয়াই হচ্ছে কত 0। ওকে, তো এরপর হচ্ছে যে এবং ডিজেড, ডিজেড কত হবে স্যার জেড এর কলামটা অফ হয়ে যাবে, জেড এর কলামটা অফ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 4 2 6, এরপর হচ্ছে কত -1 3 5 12 12 24, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা যদি প্রথম রো এর সাপেক্ষে বিস্তারটা করি তাহলে হচ্ছে কত 4, 4 এর জন্য কত হবে স্যার 3 5 12 24, এরপর হচ্ছে কত -1 ইন্টু কত -1 ইন্টু কত 2 6 12 2 6 12 24, এরপর হচ্ছে যে প্লাস 12 ইন্টু কত 2 6 3 5 2 6 3 5, দ্যাট মিন্স এখান থেকে কত হবে 4 ইন্টু কত 3 3 24 কত 72 বিয়োগ 5 12 কত 60, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 24 দুগুণে 48, 24 দুগুণে 48 বিয়োগ 6 12 72, এরপর প্লাস 12 ইন্টু কত 5 দুগুণে 10 3 6 18, আচ্ছা 5 দুগুণে 10 3 6 18, তার মানে এর মানে হচ্ছে কত স্যার এখানে 4 ইন্টু কত 4 ইন্টু 12 মাইনাস কত 24 প্লাস 12 ইন্টু কত -8, আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে যে কত 4 12 কত 48 বিয়োগ 24 মাইনাস 8 12 কত 96, তাহলে 96 আর 24 কত হয় স্যার 120, 120 থেকে 48 গেলে কত মাইনাস কত 72, মাইনাস কত 72, তার মানে হচ্ছে সুতরাং ডিএক্স সুতরাং এক্স ইকুয়ালস টু ডিএক্স বাই কত ডি, এক্স ইকুয়ালস টু কত স্যার ডিএক্স বাই কত ডি, আচ্ছা এক্স ইকুয়ালস টু যদি ডিএক্স বাই ডি হয় তাহলে ডিএক্স কত, ডিএক্স এর মান হচ্ছে কত, ডিএক্স এর মান কত স্যার মাইনাস কত 144, মাইনাস 144, আর ডি এর মান কত স্যার, ডি এর মান কত -72, তার মানে হচ্ছে কত 2, ডিওয়াই, ডিওয়াই সমান কত সরি ওয়াই সমান কত স্যার ডিওয়াই বাই কত ডি, তাহলে ডিওয়াই বাই ডি হলে ডিওয়াই এর মান কত স্যার ডিওয়াই, ডিওয়াই এর মান হচ্ছে কত 0, ডিওয়াই এর মান কত 0, তাহলে 0 ডিভাইডেড বাই কত মাইনাস কত 72, তার মানে হচ্ছে কত 0, ওকে তার মানে হচ্ছে কত স্যার 0, এরপর এবং জেড ইকুয়ালস টু ডিজেড বাই কত ডি, তার মানে হচ্ছে কত -72, এই যে -72 ডিভাইডেড বাই -72, তার মানে হচ্ছে কত 1, দ্যাট মিনস সুতরাং নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান x, y, z সমান 2 0 1, এটাই হচ্ছে যে কি আনসার। তাহলে সবাই লেখাটা শেষ করেন 2 0 কত 1, 2 0 আরটা হচ্ছে কত 1, ওকে স্যার।
আচ্ছা, তাহলে সবাই লেখাটা শেষ করেন স্যার। অনেকেই বললো শেষ। তাহলে এখন আমরা তিন চলক বিশিষ্ট কি সমীকরণ জোট সমাধানের ক্ষেত্রে ক্রেমারের রুলটা কি আমরা শিখলাম। ঠিক আছে স্যার, তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের ক্ষেত্রে ক্রেমারের রুলটা শিখলাম। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, সবার যেহেতু লেখা শেষ, এখন আমি আরেকটা প্রশ্নের শুধু স্টার্টিংটা দেখাই দিচ্ছি স্যার, প্রসেসটা করে দেব না, সেটা আপনারা করবেন। আমি জাস্ট স্টার্টিংটা দেখাই দিচ্ছি। যদি কখনো প্রশ্ন সরাসরি সমীকরণ আকারে না দেয়, যদি কখনো প্রশ্ন কি দীপ একটা প্রশ্ন করেছে স্যার জটিল ঘনমূল মানে কি, বলছি দীপ আগে এটা খেয়াল করেন। তাহলে হচ্ছে যদি প্রশ্ন কখনো কি সমীকরণ আকারে কি না দেয়, ঠিক আছে স্যার, প্রশ্ন যদি কখনো কি সমীকরণ আকারে না দেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে স্যার, আমরা ওই কাজটা একটু দেখছি। যেমন ধরেন একটা প্রশ্ন দিল এরকম যে সাপোজ আপনাকে বলছে ক্রেমারের রুলের সাহায্যে সমাধান করতে, বাট প্রশ্নটা দিছে এরকম 1 3 2 1 3 2, ওকে। এরপর বলল কত 2 - 1 3 2 - 1 3 -1 3 1 x y z সমান কত দিল স্যার 5 7 11, ওকে। আপনাকে দিল, বলল যে নিম্নের প্রশ্নটিকে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো। কি বললো স্যার, নিম্নের প্রশ্নটিকে, এই প্রশ্নটিকে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো। দিতে দেই, এটা অনেক সময় দেয়, বোর্ডে না দিলেও স্যার আমাদের কলেজের পরীক্ষাগুলোতে দিতে পারে। ঠিক আছে স্যার, তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন, যদি এরকম দেয় তাহলে আপনারা কি করবেন স্যার, কোনো কিছু করার দরকার নাই, আপনারা কি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেবেন। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, প্রথমে এটা হচ্ছে কি একটা 3/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে যে কি একটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, তাহলে গুণ করা যাবে, গুণ করা কি যাবে। আর গুণফল ম্যাট্রিক্সের ক্রম কত হবে 3/1, তার মানে হচ্ছে যে আমরা ফার্স্টে এটা দিয়ে এটাকে গুণ করব, ওকে। তাহলে কত হবে 1 ইন্টু কত এক্স, তার মানে কত এক্স, প্লাস কত 2 ইন্টু কত ওয়াই, মাইনাস কত জেড। এরপর সেকেন্ডটা দিয়ে যদি গুণ করি স্যার, তাহলে কত হবে স্যার 3 ইন্টু কত এক্স মাইনাস কত ওয়াই প্লাস কত 3z। এরপর হচ্ছে যে 3 নাম্বারটা দিয়ে যদি গুণ করি স্যার, তাহলে কত হবে স্যার 2x প্লাস কত 3y প্লাস কত z, এটা সমান কত 5। এরপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে কত 11। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি সমান, তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি সমান হয় আমরা কি লিখতে পারবো, এর পরের লাইনে, এটা নিচের লাইনে লিখবেন, অর্থাৎ এটা নিচের লাইনে লিখবেন, অর্থাৎ x প্লাস 2y মাইনাস জেড সমান হচ্ছে কত, x প্লাস 2y মাইনাস জেড সমান 5। এরপর 3x, তারপর হচ্ছে কত মাইনাস ওয়াই প্লাস 3z সমান হচ্ছে কত 7। এরপর হচ্ছে যে 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে কত স্যার 11। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই খেয়াল করেন, সবাই হচ্ছে যে কি এই যে অঙ্ক এসে গেল স্যার, এখন আপনারা এটাকে সমাধান করবেন, সবাই সবাই সমাধান করে ফেলবেন। আমি আনসারগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি স্যার, সমাধানের আনসারগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে স্যার, আনসারগুলো লিখে দিচ্ছি। আনসারগুলো হচ্ছে যে কত, নাই ইনভার্স করার দরকার নাই স্যার, মিঠুন চক্রবর্তী স্যার ইনভার্স করার দরকার নাই। আমার হচ্ছে যে কি ক্রেমারের পদ্ধতিতে সমাধান করতে বলছে, ম্যাট্রিক্সের সাহায্যে না। ক্রেমার পরীক্ষায় আসবে ক্রেমার দিয়ে বেশি। ঠিক আছে স্যার, এই টাইপের দিবে প্রশ্ন, বলবে যে ক্রেমার তো আপনার এই টাইপ থেকে ফার্স্টে কি করতে হবে, ইকুয়েশন নিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, তাহলে সবাই খেয়াল করেন স্যার, সবাই তাহলে প্রশ্নটা লিখে রাখেন, আনসার লিখে দিছি, সবাই এটা করে ফেলবেন। ঠিক আছে স্যার, সবার কি লেখা শেষ, অর্থাৎ আমি যেটা বললাম এই টাইপের প্রশ্ন যদি দেয় স্যার আপনাদেরকে, এই টাইপের প্রশ্ন দিলে সেক্ষেত্রে আপনারা এই টাইপের প্রশ্ন দিলে কি করতে হবে, ফার্স্টে কি এখানেই করতে হবে। ঠিক আছে, ইকুয়েশনটা নিয়ে আসতে হবে, তারপর ক্রেমার করবেন। বোঝা গেছে স্যার? আচ্ছা, তাহলে এখন সবাই খেয়াল করেন স্যার, সবার কি স্যার লেখা শেষ, সবার কি লেখা হয়ে গেছে? আমি বারবার বলছি স্যার, এই ক্যালকুলেশনগুলো করার সময় স্যার একটু কেয়ারফুল থাকবেন, এই ক্যালকুলেশনগুলো করার সময় স্যার একটু কেয়ারফুল থাকবেন, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে লেখা শেষ সবার,
ওকে, তাহলে সবার যেহেতু লেখা শেষ, ওকে ভেরি গুড, তাহলে সবাই অঙ্কটা করে ফেলবেন স্যার। এখন আসেন, আমি নির্ণায়কের ওখানে আপনাদেরকে একটা অঙ্ক করাই নাই, ওখানে বইতে আপনাদের দেখবেন ওখানে একটা জটিল সংখ্যার একটা অঙ্ক দিছে, আমি ওই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব স্যার আজকের ক্লাসে। ঠিক আছে স্যার, আমাদের মোটামুটি নির্ণায়কের ম্যাট্রিক্স নির্ণায়কের যা যা টপিক ছিল সব কভার হয়ে গেল। তো আমি এখন একটু স্যার একটু এক্সট্রা টপিকস নিয়ে একটু আলোচনা করব স্যার আজকের ক্লাসে, কারণ এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব নেক্সট ক্লাস থেকে। তো এখন সবাই একটু খেয়াল করেন স্যার, আজকের ক্লাসে আমি কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব, সবাই একটু নোট ডাউন করে নেবেন এগুলো। আচ্ছা দেখেন, যেমন দীপ দাশগুপ্ত আমাকে একটা প্রশ্ন করেছে যে স্যার এক জটিল এককের কি জটিল ঘনমূল জিনিসটা কি, জটিল ঘনমূল বিষয়টা একটু খেয়াল করেন। আপনাদেরকে আমি জটিল সংখ্যা নিয়ে একটু করে বলছিলাম স্যার, একটু করে, আজকে আমি বেশি ডিটেলসে যাব না, এগুলো আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। আমি জাস্ট অঙ্কটা করার জন্য স্যার আমাদের যে কাজটা দরকার, আমি একটু ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব স্যার আপনাদের সাথে। ঠিক আছে স্যার, সবাই একটু কেয়ারফুলি খেয়াল করবেন। ওকে স্যার, তাহলে এখন আসেন, প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যা, আচ্ছা দেখেন জটিল সংখ্যা, জটিল সংখ্যার আমি কয়টা ভাগ বলছিলাম স্যার? দুইটা, একটা হচ্ছে যে কি বাস্তব, আরেকটা হচ্ছে যে কি অবাস্তব। অবাস্তব অথবা ওইটাকে আমরা কি বলি স্যার? কাল্পনিক। অবাস্তবটাকে আমরা কি বলি? কাল্পনিক। তো আমি আপনাদেরকে কি শিখাইছিলাম স্যার ম্যাট্রিক্সের ওখানে? এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাই হচ্ছে যে কি জটিল সংখ্যা। এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাই হচ্ছে কি জটিল সংখ্যা, যেখানে এক্স আর ওয়াই উভয়ে হচ্ছে কি স্যার? উভয়ে কি বাস্তব। উভয়ে কি স্যার? বাস্তব। যেখানে, তাহলে যেখানে উভয়ে কি স্যার? বাস্তব। ঠিক আছে স্যার, তাহলে এখন সৌম্য মল্লিক অর্ক ভেক্টরের কথা জিজ্ঞেস করছে। সৌম্য, আমি আমার সিস্টেম অনুযায়ী পড়াই প্রতি ইয়ার। ঠিক আছে স্যার, তাহলে এখন কথা হচ্ছে আমি সিস্টেম অনুযায়ী পড়াই, আমি হচ্ছে যে সিরিয়ালি পড়াই না আসলে কোনো টিচার। তো আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে ফার্স্টে আমি যেভাবে যেভাবে করে পড়াবো আপনারা ওভাবে করে ফলো করবেন আমাকে। ঠিক আছে স্যার, যে চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য দরকার বেশি আগে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, যারা প্রশ্ন করেছেন যে স্যার চ্যাপ্টার 1-এর পর 2 পড়াবো, 2 কেন না? ঠিক আছে স্যার, তাহলে এখন হচ্ছে আগে যে চ্যাপ্টারগুলো আমাদের দরকার, কারণ আমি আপনাদেরকে বলছি আপনারা দরকার হলে লিখে নেন চ্যাপ্টার 1, 3, 4, 5, 7, 9, 10। ঠিক আছে স্যার, এই চ্যাপ্টারগুলো থেকে আপনারা 7টা সৃজনশীলের মতো পাবেন ফার্স্ট ইয়ার ফাইনালে। চ্যাপ্টার 1, 3, 4, 5, 7, 9, 10। বোঝা গেছে কথাটা কি বললাম? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এরপর হচ্ছে কত অধ্যায় 5, এরপর হচ্ছে অধ্যায় 7, অধ্যায় 9, অধ্যায় 10। আমি এগুলো বারবার বলে দিচ্ছি স্যার, আমি আর বলবো না। এই অধ্যায়গুলো থেকে আপনারা 7টা সৃজনশীলের মতো পাবেন ফার্স্ট ইয়ার ফাইনালে। ওকে, তো আমি প্রথম হচ্ছে যে আমি যেভাবে প্রতি বছর পড়াই যাই এই চ্যাপ্টারগুলোর ওই সিরিয়ালে পড়াবো। ঠিক আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9 এভাবে করে যাই আমি। ওকে, যেগুলো হচ্ছে যে আমাদের সব থেকে বেশি দরকার, আমি সব থেকে প্রায়োরিটি বেস পড়াই। সব থেকে বেশি প্রায়োরিটি যে চ্যাপ্টারে দরকার ওটা আগে শেষ, তারপরে পরেরটা। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু দেখেন যেটা বলতেছি। ঠিক আছে স্যার, তাহলে এখন তাহলে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। একজন জিজ্ঞেস করে স্যার এক্সাম নেবেন কিনা? এক্সাম নেওয়া হবে স্যার, এক্সামের একটা সেট আপ রেডির জন্য কথাবার্তা চলতেছে, ওই সেট আপ অনুযায়ী হবে। আমি এমসিকিউ বেস এক্সাম নেব কিছু। তাহলে সবাই একটু খেয়াল করেন আমি যে আলোচনাটাতে ছিলাম, তাহলে সবাই একটু দেখেন যেটা বলছি। একজন লিখেছে ইন্টারের জ্যামিতি অনেক ভালো, 9-10-এর মতো না। হ্যাঁ, ইন্টারের জ্যামিতি সহজ, আপনি যদি বুঝতে পারেন সহজ, বাট চাইলে কঠিন করা যায়। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এক্স প্লাস আই ওয়াই, কঠিন করার কিছু নেই, সহজভাবে চিন্তা করেন। আমার কথা হচ্ছে যে বোর্ড এক্সামে অত বেশি কঠিন কিছু দেয় না জ্যামিতি অংশে বা পরীক্ষায়, তো মোটামুটি হচ্ছে যে সহজ, কঠিন কোনো বিষয় না স্যার ইন্টারে। শুধু একটা জিনিস মনে রাখবেন স্যার, এসএসসিটা যদি আপনি নদীর সাথে তুলনা করেন, ইন্টারের সিলেবাসটা হচ্ছে যে মহাসাগরের মতো, বাট মহাসাগরে বেঁচে থাকতে হলে আপনাকে টেকনিক্যালি থাকতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যালি পড়ালেখা করতে হবে, সব পড়ে পরীক্ষা দিতে যাব সেটা না। ওটা করবেন, ভুল করবেন। যেভাবে বলবো, যে সিস্টেমে পড়াবো ওই সিস্টেমে পড়বেন। ঠিক আছে স্যার, সব পড়ার দরকার নেই এখানে। যেটা পড়লে যেটা আপনার দরকার পরীক্ষায় ভালো করার জন্য ওইটা এখন পড়বেন, পরবর্তীতে সময় যখন পাবেন তখন সব করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন সবাই একটু দেখেন,
তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকে কি বলা হয় স্যার? জটিল সংখ্যা বলা হয়। এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকে কি জটিল সংখ্যা বলা হয়। তাহলে এরপর হচ্ছে দেখেন এক্স আর ওয়াই উভয় হচ্ছে কি বাস্তব। এখন একটা বিষয় দেখেন, আসলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে। আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান 0, তাহলে এক্স স্কোয়ার সমান কত? -1। তাহলে এক্স ইকলস টু হচ্ছে যে কত? প্লাস মাইনাস কত? রুট ওভার কত? মাইনাস কত? 1। তো এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন যে আমি যদি এখানে একটা সংখ্যা রেখা চিন্তা করি, বাস্তব সংখ্যা কি যেগুলোকে সংখ্যা রেখায় বসানো যায়, যে সংখ্যাগুলোকে আমরা কোথায় বসাতে পারবো? কোথায় বসাতে পারবো স্যার? বাস্তব সংখ্যা কোনগুলো স্যার? যেগুলোকে আমি সংখ্যা রেখায় বসাতে পারবো। রুট ওভার -1 এটা কি সংখ্যা রেখায় বসাতে পারবেন কোথাও? কোথাও কি বসানো যাবে? যাবে না। তাহলে এই রুট ওভার -1 যেটা আছে, এই জিনিসটাকে আমি আপনাদেরকে ম্যাট্রিক্সের ক্লাসে বলেছিলাম, ফ্রেডরিক অয়লার যে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিল, তিনি এটাকে নাম দিয়েছিলেন কত? আই। এটাকে তিনি নাম দিয়েছিলেন কি? আই, যেটার নাম হচ্ছে কি তাহলে? ইমাজিনারি কি ইউনিট। এটা আমি তখনও বলেছিলাম, জাস্ট এখন একটু করে বলছি। আচ্ছা, এখন দেখেন, তার মানে হচ্ছে আই সমান হচ্ছে কত? রুট ওভার কত? -1। দ্যাট মিনস আই স্কোয়ার সমান হচ্ছে কত? -1। ঠিক আছে, অর্থাৎ -1 মানে হচ্ছে কত? আই স্কোয়ার। তার মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হচ্ছে কত? আই। রুট ওভার -1 মানে হচ্ছে কত? আই। তো এটার ফলে কি হলো স্যার? দেখেন, যেটা আমি বাস্তব ক্ষেত্রে সংজ্ঞায়িত করতে পারতেছি না, তো এটাকে আমি কত লিখতে পারতেছি? √3 ইন্টু কত? রুট ওভার -1। তার মানে কত? √3 আই। দ্যাট মিনস কত? √3 কত? আই। ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। এটা হচ্ছে কোন ধরনের সংখ্যা? কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার, এটাকে কি আমরা জটিল সংখ্যা বলতে পারবো? পারবো, কারণ কাল্পনিক সংখ্যা কি জটিল সংখ্যারই তো একটা অংশ। ঠিক আছে স্যার, কাল্পনিক সংখ্যা কি জটিল সংখ্যার একটা অংশ। যেমন যদি আমাকে বলে স্যার টু কি সংখ্যা বাস্তব নাকি জটিল, আপনাদেরকে যদি জিজ্ঞেস করে, অবশ্যই এটা বাস্তব, কিন্তু বাস্তবটা কার অংশ? জটিলের অংশ। আমরা চাইলে এটাকে কত লিখতে পারবো? 2 প্লাস কত? 0 ইন্টু কত? আই। কত লিখতে পারবো স্যার? 2 প্লাস কত? 0 ইন্টু কত? আই। তাহলে চিন্তা করেন, অর্থাৎ আমরা যেটা বাস্তব সংখ্যা পড়তেছি, ওই বাস্তব সংখ্যা মানে কি? ওখানে কাল্পনিক অংশটা শূন্য। ওখানে কাল্পনিক অংশটা শূন্য। বাস্তব সংখ্যা মানে হচ্ছে কি ওখানে কি কাল্পনিক অংশটা কি শূন্য। আর যদি আমি বলি কাল্পনিক সংখ্যা, এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। কেন বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা? কারণ এটার বাস্তব অংশ নাই কোনো। যেমন ধরেন আমি এটাকে কত লিখতে পারবো? এই যে এটাকে কত লিখতে পারবো? 0 প্লাস √3। তার মানে বাস্তব অংশটা কি? নাই। এই যে বাস্তব অংশটা নাই, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে যে কি কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশ নাই, তার মানে এটা হচ্ছে কি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আর এটা হচ্ছে যে কি, যেটাতে কোনো কাল্পনিক অংশ থাকবে না, ওটা হচ্ছে যে কি আমাদের বাস্তব সংখ্যা, যেটা বলে নর্মালি ওটা। আর বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা কোনটা? যেটা হচ্ছে যে কি কোনো বাস্তব অংশ থাকবে না। ঠিক আছে স্যার, তাহলে এতটুকু পর্যন্ত। আমি জাস্ট আপনাদেরকে ডিটেলসে যাচ্ছি না, নর্মাল জিনিসগুলো একটু বলছি। ডিটেলস এগুলো আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। তো এখন আসেন জটিল ঘনমূল জিনিসটা কি। জটিল ঘনমূল জিনিসটা কি একটু সবাই খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটু দেখেন স্যার, জটিল ঘনমূল বিষয়টা কি সবাই একটু দেখেন। সবাই একটু খেয়াল করেন স্যার, যেহেতু এটা রিলেটেড আমাদেরকে একটা অঙ্ক দিছে নির্ণায়কের চ্যাপ্টারে, তাহলে ওই অঙ্কটা করার আগে আমি একটু করে আপনাদেরকে ডিটেলস বলবো। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন জটিল ঘনমূল। মনে করেন স্যার, সবাই একটু দেখেন যে আমি যদি বলি আপনাদেরকে কিউব রুট কত? 1। 1কে ঘনমূল করছি। 1কে কত করছি স্যার? ঘনমূল করছি। 1কে কত করছি? ঘনমূল করছি। তাহলে এখন বিষয়টা খেয়াল করেন, ধরেন এটা সমান হচ্ছে কত? এক্স। এটা সমান হচ্ছে কত? এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কত বললাম স্যার? কিউব রুট কত? 1। এতদিন পর্যন্ত আপনারা যা যা ম্যাথমেটিক্স শিখছেন, আপনারা এটা সমান কত লিখে দিচ্ছেন স্যার? 1। এটা সমান কত লিখে দিচ্ছেন? এক্স এর মান হচ্ছে কত? 1। তাহলে এখন আমি এখানে দেখছি অনেকে নিজেদের মধ্যে ঠাট্টা করছেন, দুষ্টামি করছেন। স্যার আমি বারবার বলছি স্যার আপনাদেরকে এগুলো করবেন না। এখন পড়া চলাকালীন অবস্থায় স্যার নিজেদের মধ্যে আড্ডা দিবেন না কমেন্ট সেকশন। আমি বারবার করে বলছি স্যার, আগেও বলা হয়েছে, এখনও আমার কেন বলতে হচ্ছে স্যার এগুলো? এই সুমাইয়া রহমান, তারপর হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে স্যার, তারপরে হচ্ছে এই এই 2-3 জনের নাম দেখছি আমি এখানে। আমি স্যার আপনাদেরকে বারবার করে সাবধান করে দিচ্ছি সবাইকে, পড়ার চলাকালীন সময়ে নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করবেন না, আমি যাতে আরেকবার না দেখি। ঠিক আছে, তাহলে এখন নাজমা আক্তার লিখেছে স্যার কাল্পনিক সংখ্যা কি অনলি আই? কাল্পনিক সংখ্যা অনলি আই না, যদি শুধুমাত্র আই রিলেটেড থাকে, যেমন হ্যাঁ এই আই বলতে এটাও কি বিশুদ্ধ কাল্পনিক বলতে পারবো, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কত? 0 প্লাস কত? আইটাকে কত লেখা যাবে? 0 প্লাস আই। তার মানে এটার বাস্তব অংশ না, এটা হচ্ছে যে কি কাল্পনিক। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, আমি যেখানে আছি পড়ায় ফিরে যাই।
তাহলে এখন আসেন এক্স ইকুয়ালস টু কিউব রুট ওয়ান সমান কত? 1। দেখি আপনারা সবাই আমাকে একটু বলেন, এতদিন পর্যন্ত কি আপনারা এটা করছেন না স্যার? এতদিন পর্যন্ত কি আপনারা এটা করছেন? সুমাইয়া রহমান স্যার সরি বলার দরকার নেই, এখন আমার কথা হচ্ছে পড়ার সময় স্যার দুষ্টামি করবেন না, আমি বারবার করে মানা করছি, পড়ার সময় পড়ায় মনোযোগ দেবেন, নিজেদের মধ্যে দুষ্টামি এগুলো পরবর্তীতে করা যায় ক্লাসের পরে। আচ্ছা তাহলে এখন খেয়াল করেন স্যার, এক্স ইকুয়ালস টু কিউব রুট ওয়ান সমান কত? 1। তাহলে এক্স ইকুয়ালস টু কিউব রুট ওয়ান সমান কত? 1। তাহলে এই জিনিসটা কি আপনারা করতেন না সবসময়? এটাই তো, এতটুকুই তো জানেন, এতটুকুই তো জানেন, ঠিক না স্যার? আচ্ছা এতটুকু যেহেতু জানেন, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। মিঠুন চক্রবর্তী সরি স্যার, অসুবিধা নাই, পরের বার থেকে নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন এটা। তাহলে এখন সবাই একটু দেখেন, এক্স ইকুয়ালস টু কত? কিউব রুট কত? 1। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, দেখেন ম্যাথটাকে আমি একটু এক্সটেন্ড করি। এক্স কিউব সমান কত? উভয় পক্ষে কিউব করছি, এক্স কিউব সমান কত? 1। দ্যাট মিনস এক্স কিউব মাইনাস 1 সমান হচ্ছে কত? 0। তো আমি 1কে তো 1 কিউব লিখতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত? বি স্কোয়ার সমান হচ্ছে কত? 0। তার মানে আমরা এখান থেকে কত লিখতে পারি? হয় এক্স মাইনাস 1 সমান হচ্ছে কত? 0, এক্স ইকুয়ালস টু কত? 1, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত? 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যদি দ্বিঘাত সমীকরণ সমাধানে যাই, তার মানে কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কত? বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a মাইনাস বি প্লাস মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই কত? 2। দ্যাট মিনস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই কত? 2। তার মানে হচ্ছে এখানে দুইটা মান আছে, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস, আচ্ছা রুট ওভার মাইনাস 3 যেটা আছে, রুট ওভার মাইনাস 3কে আমরা কত লিখতে পারবো বলেন তো? রুট ওভার মাইনাস 3কে কত লেখা যায় স্যার? রুট 3i। কত লেখা যায় স্যার? রুট 3i। তাহলে দেখেন রুট 3i বাই কত? 2, আরেকটা হচ্ছে কত? মাইনাস 1 মাইনাস রুট 3i বাই কত? 2। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, যেটা বলতেছি, এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার। আমরা নর্মালি কি করতাম স্যার? 1 লিখে দিতাম। আমরা কি করতাম স্যার? 1 লিখে দিতাম। বাট অ্যাকচুয়ালি আমি যদি ম্যাথমেটিক্স করি, এককের যদি ঘনমূল করি, অর্থাৎ এককের ঘনমূল মানে এই লাইনটা লেখা যে কথা, এই লাইনটা লেখা তো সেম কথা, তাহলে এটা একটা তিন ঘাত ইকুয়েশন না? আমরা যদি এক্স কিউব সমান 1 পাইতাম, তাহলে আমরা কি লিখে দিতাম? এক্স ইকুয়ালস টু কত? 1 লিখে দিতাম সরাসরি, ছোট থেকে, যখন থেকে আমরা 6-7 থেকে যখনই বীজগণিত শিখছি। ওকে, কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো স্যার, আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা এভাবে নর্মালি সূত্র দিয়ে চিন্তা করতাম, এটা যেহেতু একটা তিন ঘাতের সমীকরণ, এটা কয় ঘাতের সমীকরণ? তিন ঘাতের সমীকরণ, তাহলে তো এক্স এর 3টা মান থাকার কথা। এক্স এর কয়টা মান থাকার কথা স্যার? 3টা মান থাকার কথা। ওকে, তাহলে এক্স এর যদি 3টা মান থাকার কথা হয়, আমরা তো শুধু একটা লিখতাম। আমরা আসলে কোনটা লিখতাম? যেটা বাস্তব মান আসতো শুধু ওইটাই লিখতাম, কারণ আমরা জানতামই বাস্তব সংখ্যা পর্যন্ত, জটিল সংখ্যা তো পড়েই নেই কখনো তখন। ঠিক আছে স্যার, তাহলে এখন যে জিনিসটা সেটা একটু খেয়াল করেন স্যার, এক্স কিউব সমান 1 অথবা এক্স ইকুয়ালস টু এককের কি ঘনমূল, তাহলে এক্স এর কয়টা মান আসবে? 3টা মান। একটা হচ্ছে যে কি বাস্তব মান আসবে, একটা মান কি আসবে স্যার? বাস্তব। আর এই যে দেখেন, এটাও একটা কি জটিল, এটাও একটা কি জটিল, এই দুইটা হচ্ছে যে কি জটিল। তার মানে এককের ঘনমূল কয়টা স্যার? 3টা। এককের ঘনমূল কয়টা স্যার? 3টা। একটা হচ্ছে যে কি বাস্তব, বাকি দুইটা হচ্ছে কি জটিল, কারণ এখানে কি এই যে আয় আছে। আমি একটু সেকেন্ড ইয়ারের টপিকস পড়াই দিচ্ছি স্যার, সবাই একটু, আমি বেশি ডিটেলসে যাব না। একটা হচ্ছে বাস্তব আর দুইটা হচ্ছে কি স্যার? জটিল। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, আচ্ছা দেখেন স্যার, এটা কিসের সমাধান? স্যার এটা সমাধান না কোনো, এটা হচ্ছে স্যার এক্স সমান যদি কিউব রুট 1 হয়, এক্স কিউব সমান কত? 1, তাহলে সেটাকে সমাধান করলে এক্স এর 3টা মান পাবো, এক্স ইকুয়ালস টু 1 পাবো, এটা পাবো, এটা পাবো। এখন কথা হচ্ছে যে দুইটা জটিল আছে, যে দুইটা জটিল ঘনমূল আছে, এটা হচ্ছে যে কি বাস্তব ঘনমূল, আর এই দুইটা হচ্ছে যে কি জটিল ঘনমূল। কিসের? এককের। কিসের স্যার? এককের। তাহলে এখানে একটা ব্যাপার আছে, এককের জটিল ঘনমূলের দুইটাকে, একটাকে যদি ওমেগা ধরি, আরেকটা হয় ওমেগা স্কোয়ার। একটা যদি ওমেগা হয়, আরেকটা কি হয় স্যার? ওমেগা স্কোয়ার। ব্যাপারটা কি জানেন? আপনি যদি এই রাশিটাকে বর্গ করেন তাহলে এটা পাবেন, ঠিক আছে, আবার এটাকে বর্গ করলে এটা পাবেন। ওকে, কারণ একটা জিনিস চিন্তা করেন স্যার, বিষয়টা কিভাবে পাচ্ছি সবাই একটু দেখেন। অনেকে বলতে পারবেন যে স্যার এটাকে বর্গ করলে এটা কেমনে আসবে। এখন সবাই একটু দেখেন জিনিসটা কি হচ্ছে। ধরেন
এটা ওমেগা সমান -1 প্লাস √3i ডিভাইডেড বাই কত 2। ওকে, তো -1 প্লাস √3i, আচ্ছা আমরা √3i না লিখে আমরা তো চাইলে কি লিখতে পারতেছি স্যার, এটাও লিখতে পারতেছি, একই কথা তো স্যার, এটা থেকে তো এটা লিখলাম, ঠিক না, একই কথা। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। তাহলে দেখেন আমি যদি এটাকে বর্গ করি, বর্গ করলে কত হবে, উপরে কত a প্লাস বি কি হোল স্কয়ার, নিচে হচ্ছে কত 4, দ্যাট মিন্স এটা a প্লাস বি হোল স্কয়ার করলে কত a স্কয়ার প্লাস 2 a b প্লাস বি স্কয়ার, নিচে হচ্ছে কত স্যার 4, দ্যাট মিন্স কত আসছে 1 মাইনাস, এই যে প্লাস মাইনাসে কত -3 প্লাস এই রুট আর স্কয়ার চলে গিয়ে কত ডিভাইডেড বাই কত 4। আচ্ছা তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে স্যার, সবাই একটু খেয়াল করেন। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আমি উপরে লিখছি, তাহলে দেখেন সবাই 1 -3 তার মানে হচ্ছে কত স্যার -2, 1 -3 তার মানে -2, এরপর -2 √3 ডিভাইডেড বাই কত 4। স্যার আমি যদি এখন এখান থেকে উপর থেকে যদি 2 কমন নিই তাহলে কত, এরকম না, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় স্যার, দেখেন তো স্যার এটা তাহলে কি আসছে ওমেগা স্কয়ার আসছে না, এই যে দেখেন ওমেগা স্কয়ার, তো √3i মানে তো কত √3, এটা মানে তো √3i, তো এটা তো সেম জিনিস। তাহলে সবাই বুঝছেন, আমি যদি ওমেগাকে যদি বর্গ করি, ওমেগাকে যদি কি করি স্যার বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে এই যে দেখেন আরেকটা পাচ্ছি না, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলছি। তাহলে দেখেন একটাকে বর্গ করলে কি আরেকটা পাওয়া যায়, একটাকে বর্গ করলে কি পাওয়া যায় স্যার আরেকটা পাওয়া যায়, সবাই একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন স্যার, এটা বুঝছেন সবাই, এই ক্যালকুলেশনটা বুঝছেন যে একটাকে বর্গ করলে কি আর একটাকে বর্গ করলে আরেকটা আসতেছে, সবাই দেখছেন। তাহলে আমি যদি একটাকে যদি ওমেগা ধরি আরেকটা ওটা কি অবভিয়াসলি কি হবে ওমেগা স্কয়ারই তো হবে। ওকে, সবাই একটু দেখেন স্যার কি বলতেছি, একটাকে বর্গ করলে স্যার আরেকটা আসতেছে না, জটিল যে মানগুলো আছে তাদেরকে কি বিশুদ্ধ কাল্পনিক না স্যার, ওদেরকে কাল্পনিক সংখ্যা বলা যাবে না, এটাকে ভাগ করেন আপনি, এটাকে ভাগ করেন, এটাকে আপনি কিভাবে লিখতে পারবেন, এই বাস্তব অংশ আছে এটার বিশুদ্ধ কাল্পনিক হবে না, বাস্তব অংশ আছে স্যার। এরকম যদি ম্যাথে জটিল ঘনমূল আর বাস্তব ঘনমূল আনসার হয় কোনটা লিখবো স্যার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে গেলে তখন লাগবে, এখন দরকার নেই, এখন দরকার নেই স্যার। তাহলে এখন সবাই আমি আরেকবার বলছি স্যার, সবাই একটু খেয়াল করেন স্যার, আরেকবার বলছি, ওমেগা সমান যদি আমি এটা ধরি, আমি উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করে স্যার আমি দেখলাম যে কি আসতেছে এইটা আরেকটা চলে আসছে, অর্থাৎ এটা চলে আসছে, অর্থাৎ এটাকে ধরে এটাকে বর্গ করার পরে কি এটা পেয়ে গেছি, ঠিক আছে স্যার। তাহলে এখন একটা বিষয় চিন্তা করেন, তাহলে একটা যদি ওমেগা হয় আরেকটা কি হবে স্যার ওমেগা স্কয়ার হবে, একটা যদি ওমেগা হয় আরেকটা কি হবে স্যার ওমেগা স্কয়ার হবে। ওকে, তাহলে সবাই একটু দেখেন স্যার বিষয়টা, সবাই একটু খেয়াল করেন, স্যার এখন একটু দেখেন, দ্যাট মিন্স এখান থেকে, আচ্ছা তাহলে এককের 3টা ঘনমূল আছে, এককের ঘনমূল কয়টা স্যার 3টা, এককের ঘনমূল 3টি, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এককের ঘনমূল হচ্ছে কয়টা স্যার 3টা, কি কি স্যার 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই যে 1 এটাকে যদি ওমেগা ধরি এটা কি ওমেগা স্কয়ার। ওকে, 1 ওমেগা ওমেগা স্কয়ার, 3টা ঘনমূল, এককের ঘনমূল কয়টা স্যার 3টা। ওকে, তাহলে এটা মনে রাখবেন, তার মধ্যে 2টা হচ্ছে কি জটিল ঘনমূল, আরেকটা হচ্ছে বাস্তব। তাহলে দীপ আশা করি আপনি জটিল ঘনমূলের বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে স্যার, যিনি প্রশ্ন করেছিলেন। তাহলে এখন দেখেন এটা আমার বোঝাতে হতো, কারণ হচ্ছে কি আমরা এই রিলেটেড একটা ম্যাথ আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এককের ঘনমূল কয়টা পেলাম স্যার 3টা পেলাম, কয়টা স্যার 3টা। তাহলে এখন একটা বাস্তব আর 2টা কি জটিল। ওকে, তো এখন একটা বিষয় চিন্তা করেন সবাই, এখন একটা সবাই বিষয় খেয়াল করেন স্যার, সবাই এখন একটা বিষয় খেয়াল করবেন। তাহলে এখন হচ্ছে যে যদি ওমেগা কি এই ইকুয়েশনের একটা আনসার না, ওমেগাটা কি এই ইকুয়েশনের একটা আনসার, তো এই ইকুয়েশনের তো 3টা আনসার কি 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে ওমেগাটা যদি এই ইকুয়েশনের আনসার হয়, আমরা কি জানি ওমেগাটা যদি এই ইকুয়েশনের মূল হয়, তার মানে এক্স এর জায়গায় কি ওমেগা বসাতে পারবো, এক্স এর জায়গায় কি বসাতে পারবো ওমেগা, কারণ আমরা কি কোনো একটা সমীকরণের মূল দ্বারা ওই সমীকরণটা কি হয় সিদ্ধ হয়, এটা তো আমরা পড়ছি। তাহলে ওমেগা যদি এই সমীকরণের মূল হয়, কারণ আনসার তো ওমেগাই পাইছি, ওকে, তাহলে ওমেগা দ্বারা এই সমীকরণটা কি হবে স্যার সিদ্ধ হবে। তার মানে আমি এক্স এর জায়গায় যদি ওমেগা বসাই, এখানে এক্স এর জায়গায় ওমেগা বসালে কত হবে স্যার ওমেগা কিউব সমান কত 1, ওমেগা কিউব সমান 1, এই সূত্রটা মনে রাখবেন, ওমেগা কিউব সমান কত স্যার 1।
ওমেগা কিউব সমান কত স্যার 1। আর আমি যদি এই ইকুয়েশনের মধ্যে যদি ওমেগা বসাই, এই ইকুয়েশনের মধ্যে যদি ওমেগা বসাই তাহলে কত হবে স্যার 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত 0। এই দুইটা সূত্র একটু মনে রাখবেন স্যার সবাই। কি কি বললাম স্যার? হ্যাঁ, ওমেগা স্যার ধরা হয়েছে, ওমেগা স্যার ধরা হলো যে ধরা হয়েছে আমাদের হচ্ছে যে কি ওমেগাটাকে আমরা এককের জটিল ঘনমূল ধরে নিই আর কি। ওমেগাকে আমরা এককের জটিল ঘনমূলের নামটা আমরা ওমেগা দিছি, ওমেগা। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমরা দুইটা সূত্র পড়লাম, একটা হচ্ছে কি ওমেগা কিউব সমান 1, আর একটা হচ্ছে কত 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 1। স্যার এখন আপনারা সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করবেন। এতটুকু পর্যন্ত কি সবার হয়ে গেছে স্যার? সবার কি হয়ে গেছে? আমি তাহলে অঙ্কটা শুরু করছি স্যার, নির্ণায়কের ছোট একটা অঙ্ক স্যার, বাট ওটা বোঝানোর জন্য আমার এত কিছু বোঝাতে হয়েছে আসলে, কারণ না হলে আপনাদের প্রশ্ন থেকে যাবে কিছু যে ওমেগা জিনিসটা কোত্থেকে আসছে। আচ্ছা তাহলে এখন সবার কি স্যার মনে থাকবে? ওমেগার ব্যাপারটা কি সবার মনে থাকবে স্যার? জটিলগুলো কি অবাস্তব, জটিলের মধ্যে স্যার বাস্তব আর অবাস্তব দুইটাই থাকে। ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে এখন সবাই বলেন, সবার কি স্যার মনে থাকবে স্যার এতটুকু পর্যন্ত? আচ্ছা তাহলে সবার এতটুকু পর্যন্ত মনে থাকবে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা তাহলে সবাই একটু দেখেন স্যার, ওমেগা ছাড়াও আমরা অন্য কোনো সাইন না স্যার, ওমেগা ইউজ করতে হবে, অন্য কোনো সাইন না, ওমেগা ইউজ করবেন। পিওর ইমাজিনারি জিনিসটা আবার বলেন, পিওর ইমাজিনারি জিনিসটা হচ্ছে যে কি স্যার? পিওর ইমাজিনারি জিনিস কিছুই না, যেমন ধরেন রুট ওভার -3, রুট ওভার কত স্যার -3, তাহলে রুট ওভার -3 যদি হয় তাহলে এটাকে আমরা কত √3i লিখতে পারবো। তো √3i কে যদি আমরা x প্লাস iy ফরম্যাটে লিখতে যাই স্যার তাহলে কত 0 প্লাস কত √3i, তার মানে বাস্তব অংশ 0, এটা হচ্ছে যে কি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, কারণ এটার কোনো বাস্তব অংশ নাই। আশা করি এখন বুঝতে পারছেন। ঠিক আছে স্যার? তাহলে এখন স্যার সেকেন্ড সূত্রটা আরেকবার বুঝিয়ে দেন শ্রেয়াস্কর। সেকেন্ড সূত্র যেটা বলেছি, সেকেন্ড সূত্র কোনটা ছিল? সেকেন্ড সূত্র কোনটা? 1 প্লাস ওমেগা। আচ্ছা ওটা দেখেন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা সমান 0 না? তো আপনি এই সমীকরণটা কোথা থেকে আসতেছিল? এক্স কিউব সমান 1 থেকে তো আসতেছিল, ঠিক না? তাহলে এটার যদি একটা মূল ওমেগা হয় তাহলে এখানেও তো আমি ওমেগাটা বসাতে পারতেছি, কারণ এটা তো এখান থেকেই আসছে, এটা থেকেই তো আসছে, ঠিক না? তো এখানেও যদি আমি ওমেগা বসাই তাহলে কত হবে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান কত 0। তার মানে হচ্ছে কত 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত 0। এই যে সেম। তাহলে এখন হচ্ছে সবাই আরেকবার খেয়াল করেন বিষয়টা, তাহলে সবাই একটু দেখেন স্যার যেটা বলছি। আচ্ছা তাহলে এখন দেখেন অঙ্কটা একটু খেয়াল করেন স্যার সবাই। 1 মাইনাস ওমেগা, এরপর ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে কত মাইনাস ওমেগা স্কোয়ার, হচ্ছে কত 1 ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তাহলে সবাই একটু বিষয় খেয়াল করেন, সবাই একটু দেখেন এখানে কি বলছি। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আমাদের এটা কি করতে বলছে? আচ্ছা মান নির্ণয় করতে বলছে। তাহলে আসলে মানটা নির্ণয় করি। তাহলে প্রদত্ত নির্ণায়ক হচ্ছে কি এটা? সুন্দর করে লিখে নেন আপনারা একটু। তো এখন দেখেন এটার মানটা কিভাবে নির্ণয় করতে পারতেছি, সবাই একটু দেখেন। কি করা যায়? এখানে আছে কত স্যার দেখেন তো, এখানে কত মাইনাস ওমেগা আছে, এখানে 1 আছে, এখানে কত আছে ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা। তাহলে আমি যদি আপনাদেরকে বলি C3 কলামকে ওমেগা দিয়ে গুণ করতে বলি, C3 কলামকে কি করলাম স্যার? ওমেগা দিয়ে গুণ করতে বললাম। তাহলে C3 কলামকে যদি ওমেগা দিয়ে গুণ করতে হয় তাহলে C3 কলামকে ওমেগা দিয়ে গুণ করলে কত হবে স্যার? এই C3 কলাম ওমেগা দিয়ে গুণ করলে কত হবে? এটাকে ওমেগা দিয়ে গুণ করলে কত হবে? ওমেগা কিউব। এটাকে ওমেগা দিয়ে গুণ করলে কত হবে? ওমেগা। এটাকে ওমেগা দিয়ে গুণ করলে কত? মাইনাস ওমেগা স্কোয়ার। এখন আমি যদি বলি এই গুণফলটাকে C1 এর সাথে যোগ করেন, নতুন একটা C1 কলাম সৃষ্টি করে ওটাকে বসাই দেন, তাহলে এটাকে কি C1 এর সাথে যোগ করতেছি 1, এরপর হচ্ছে যে কত মাইনাস ওমেগা, এরপর হচ্ছে কত ওমেগা স্কোয়ার। তাহলে সরি আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে কি করলাম স্যার? C1 প্রাইম সমান কত লিখলাম? C1 প্লাস কত C3 ওমেগা। ওকে, তাহলে এখন ওমেগা কিভাবে
দেখেন স্যার ওমেগা কীভাবে লিখবেন, এই ওমেগা লিখবেন, আর ওই যে অথবা এরকম, এটাই। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা তাহলে এখন দেখেন, যেটা বলছি, ওমেগা হচ্ছে অনেকটা ডাব্লিউ শেপে লিখবেন। ঠিক আছে স্যার। স্যার অক্ষরপত্র বইয়ের 3-13 নাম্বার। স্যার 3-13 নাম্বার হচ্ছে যে কিছু করতে হবে না স্যার, এটা শুরুতেই বিস্তার করে দেবেন। দলনকান্তি ভট্টাচার্য যিনি বলেছেন স্যার, উনি হচ্ছে এটা শুরুতেই বিস্তার করে দেবেন স্যার, এটার অন্য কিছু করতে হবে না, এটা ডিরেক্ট স্টেট, এটা কোনো কিছু করতে পারবেন না। এটার ভুক্তিগুলো ওভাবেই দিচ্ছে, এটা জাস্ট শুরুতেই বিস্তার করে দেবেন। আমি বলি আপনাকে ফার্স্ট রো এর সাপেক্ষে করেন, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দেন, অথবা প্রথম কলামের সাপেক্ষেও করতে পারেন, শুরুতেই বিস্তার করে দেবেন। ক্যালকুলেশন একটু বড় হবে, বাট অন্য কিছু করার নেই এখানে। তাহলে এখন দেখেন সবাই, দেখে আমাকে বলেন সবাই, দ্বিতীয় লাইনটা স্যার সবাই বুঝছেন কিনা বলেন, দ্বিতীয় লাইনটা সবাই বুঝছেন কিনা বলেন স্যার। স্যার সবাই একটু আমাকে বলেন দ্বিতীয় লাইনটা বুঝছেন কিনা। স্যার দ্বিতীয় লাইনটা কি বোঝা গেছে, সবাই আমাকে একটু বলেন। এই লাইনটা বুঝলে কিন্তু কাজ শেষ এখানে। দ্বিতীয় লাইনটা কি বোঝা গেছে স্যার? নির্ণায়কের ম্যাথ হচ্ছে যে বইয়েরগুলো আসে নাকি বাইরে? স্যার বইয়েরগুলো আসে, বইয়েরগুলো করেন স্যার, এর থেকে বেশি দরকার নেই আপাতত। ঠিক আছে স্যার, বইয়েরগুলো করেন, অথবা আমি যেগুলো করাইছি ওগুলো করে যান, প্র্যাকটিস হয়ে যাবে। এখন দেখেন যদি এটা বুঝেন, 1 প্লাস, স্যার ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, ওমেগার সূত্র শিখাইছে, ওমেগা কিউব হচ্ছে 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কত? 0। এরপর হচ্ছে কত? মাইনাস ওমেগা প্লাস ওমেগা কত? 0। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কত? 0। তারপর হচ্ছে কত এখানে? মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। ওকে, তাহলে এখন এখান থেকে কত হচ্ছে স্যার? 2, 2 0 0 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তাহলে এখন একটা কাজ করেন, প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দেন, প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দেন। তাহলে প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করলে কত হবে স্যার? প্রথমে হচ্ছে যে কত? 2, 2 এর জন্য কি হবে স্যার? 2 এর জন্য তো চিহ্ন প্লাস সহগুণকের, তাহলে বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে কত? ওমেগা স্কোয়ার 1 1 মাইনাস ওমেগা। এরপর হচ্ছে যে কত? মাইনাস 0 প্লাস 0, এগুলো লেখার তো দরকার নেই। তাহলে ইন টোটাল কত হচ্ছে? 2 ইন্টু কত? এটা ইন্টু এটা গুণ করলে কত? মাইনাস ওমেগা কিউব, মাইনাস ওমেগা কিউব মাইনাস 1, দ্যাট মিন্স কত? মাইনাস ওমেগা কিউব মাইনাস 1, তার মানে হচ্ছে কত? 2 ইন্টু মাইনাস 2, তার মানে হচ্ছে কত? মাইনাস 4। এটা হচ্ছে কি আনসার? তাহলে আনসার হচ্ছে কত? ওমেগা স্কোয়ার সমান কত? স্যার ওমেগা স্কোয়ার সমান কত না, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0 না? তাহলে ওমেগা স্কোয়ার সমান কত? মাইনাস 1 মাইনাস ওমেগা। ওমেগা স্কোয়ার সমান কত? মাইনাস 1 মাইনাস ওমেগা। আচ্ছা তাহলে কি সবার লেখা শেষ? স্যার সবার কি লেখা শেষ আমাকে একটু বলেন। স্যার সবার কি লেখা হয়ে গেছে স্যার? সবার কি লেখা শেষ? আচ্ছা তাহলে সবার লেখা শেষ, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা তাহলে সবার লেখা শেষ। তাহলে সবাই একটু দেখেন, এরপর আমরা এখন একটু ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কিছু আমি একটা কথার অঙ্ক দেখাচ্ছি স্যার আপনাদেরকে, সবাই একটু খেয়াল করেন। বইতে এগুলো তেমন নাই, কিন্তু তারপরে একটু লিখে নেন স্যার। আমি একটু বলি, যেমন হচ্ছে আচ্ছা গণিত, সবাই একটা টেবল করেন, টেবলটা করেন এভাবে: গণিত, পদার্থ, রসায়ন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, বইয়ের সংখ্যা, ওমেগা কমন নিয়ে কি ম্যাথটা করা যাবে স্যার? করা যাবে, বাট ঠিক মতো করবেন, যেভাবে করেন করা যাবে, কিন্তু কথা হচ্ছে যে প্রসেস ঠিক থাকতে হবে। 100, 125, 110 প্রতি বইয়ের
প্রতি বইয়ের ক্রয় মূল্য এটা হচ্ছে টাকাতে, প্রতি বইয়ের ক্রয় মূল্য 60, 90, 85। এরপর প্রতি বইয়ের বিক্রয় মূল্য টাকায় হচ্ছে কত? 70, 102, 96। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। এটা হচ্ছে প্রায় অরুণিমা সরকার, এটা হচ্ছে যে শেষ প্রায়। এই জিনিসটা দেখালে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। দেখেন আপনাদের হচ্ছে যে যদি কোনো প্রশ্ন যদি এরকম টেবল দিয়ে দেয়, ঠিক আছে, এখন খেয়াল করেন। এরপরে খাতিবুদ্দিন লিখছে কি এটা কেমন ম্যাথ, আবার মিথিলা মিত্র লিখেছে এটা কি ম্যাথের পার্ট। হ্যাঁ স্যার, এটা ম্যাথেরই, সবাই একটু খেয়াল করেন। এখানে a ইকুয়ালস টু বইয়ের সংখ্যা নির্দেশক ম্যাট্রিক্স। আপনার ছোটবেলায় কিন্তু গুনটুন করে কিন্তু এগুলো করে ফেলা যাবে, ছোটবেলায় যা শিখছি খুব সহজ। আচ্ছা, বি সমান, বাট আমাদেরকে যদি প্রশ্ন দেয়, ঠিক আছে, বি সমান হচ্ছে লাভ ম্যাট্রিক্স এবং বি সমান লাভ ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্সের সাহায্যে মোট লাভ নির্ণয় করো। অঙ্কটা সহজ স্যার, অঙ্কগুলো, কিন্তু কথা হচ্ছে যে স্যার, আচ্ছা তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু দেখেন স্যার, প্রশ্নটা একটু দেখেন স্যার। এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে অনেক অঙ্ক করছিলাম না, নর্মাল। দেখেন গণিত 100টা বই আছে, প্রতি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 60, প্রতি বইয়ের বিক্রয় মূল্য 70। তাহলে প্রতি বইতে লাভ কত? 10 টাকা। তাহলে 100টা বইতে লাভ কত? 100 গুণ কত? 10। নর্মালি করতে পারতেছি অঙ্ক, মোট লাভ নির্ণয় করতে বলছে, বাট সমস্যাটা হচ্ছে কিসের সাহায্যে করতে বলছে স্যার? ম্যাট্রিক্সের সাহায্যে। ঠিক আছে স্যার, সমস্যাটা হচ্ছে কিসের সাহায্যে স্যার? ম্যাট্রিক্সের সাহায্যে করতে বলছে। হ্যাঁ, তো ডিফারেন্সটা ওখানেই। নর্মালি আমাদের যদি ম্যাট্রিক্স না বলতো, এটা আমার করারও দরকার নাই কোনো। আপনারা 7, 8 থেকে এগুলো পড়ছেন, গুণ করে করে যোগ করে দেবেন লাস্টে, কাজ শেষ। ঠিক আছে স্যার, তাহলে এখন আসেন ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে করবো। ওরা বলছে কি এ সমান যদি বইয়ের সংখ্যা নির্দেশক ম্যাট্রিক্স হয়, তো বইয়ের সংখ্যা কত? 100, 125, 110। আর বি সমান যদি কি লাভ ম্যাট্রিক্স হয়। লাভ ম্যাট্রিক্স কি? অর্থাৎ হচ্ছে যে কি আমাদের টোটাল প্রফিটটা কত। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। এটা হচ্ছে যে কি স্যার, প্রফিটটা কত স্যার? যেমন গণিতের প্রত্যেকটা বইতে 10 টাকা করে প্রফিট, পদার্থের প্রত্যেকটা বইতে কত? 12 টাকা প্রফিট, আর কেমিস্ট্রি বইতে প্রত্যেকটাতে কত? 11 টাকা করে প্রফিট। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এখানে এ ইকুয়ালস হচ্ছে কি বইয়ের সংখ্যা নির্দেশক ম্যাট্রিক্স। স্যার সবাই একটু খেয়াল করবেন, আমাদের সমস্যাটা কোথায় জানেন? এই টাইপের প্রশ্ন যখন ম্যাট্রিক্স দিয়ে দেয় না, ম্যাট্রিক্স আমাদের নিজেদের থেকে লিখতে হয়, টোটাল লাভ বের করতে হচ্ছে, টোটাল প্রফিটটা কত সেটা বের করতে হচ্ছে স্যার। তাহলে তখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্যার, গুণনযোগ্যতা বিষয়টা মনে রাখতে হবে স্যার। এ আর বিকে এমনভাবে আপনাদেরকে লিখতে হবে ক্রমটা, যাতে করে আমরা এ আর বিকে কি গুণ করতে পারি। ওকে, তাহলে এখন গুণ করার জন্য স্যার গুণনযোগ্যতার ক্রমটা স্যার কীভাবে মনে রাখতে হয়? সেটা হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে যেতে হবে, সংখ্যাটা মিলে যেতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম। যেমন দেখেন, ধরেন আপনি প্রথম ম্যাট্রিক্সটা লিখলেন এভাবে, এ সমান কত? 100, 125 কত? 110। 100 এটা যেভাবে আছে ওভাবে লিখলেন, 125, 100 কত? 10। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে কত লিখলেন স্যার আপনি? 1/3 আকারে লিখলেন, 1/3 টেবলের মতো করে। ওকে, তাহলে এখন হচ্ছে আসেন, এবং বি সমান, তাহলে বলেন তো স্যার, বি কে আমরা কিভাবে লিখলে এ আর বি কে গুণ করতে পারবো? এ এর কলাম কত? 3টা, তাহলে বি এর সারি কয়টা হতে হবে? 3টা হতে হবে। বুঝে গেছেন, কাজ শেষ। ঠিক আছে স্যার, তাহলে এখন হচ্ছে এই অঙ্কগুলো স্যার কোনো ব্যাপারই না, ছোটোবেলা থেকে আমরা যেটা গুণটুন করে যোগ করে দিচ্ছি ওগুলাই, বাট কথা হচ্ছে যে এখানে একটু ম্যাট্রিক্সের সাহায্য করতে হবে। তাহলে এটাকে যদি আমরা কত 1/3 লিখছি, তাহলে বি কে আমাদের কত লিখতে হবে স্যার? তাহলে দেখেন বিটা আমরা কত, এই যে গণিতের, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ কত? ক্রয় মূল্য, তার মানে হচ্ছে কত? 70 মাইনাস কত? 60,
এরপরটা হচ্ছে কত 102 বিয়োগ কত 90, তারপরটা হচ্ছে কত 96 বিয়োগ কত 85। দ্যাট মিন্স কত হচ্ছে স্যার এটা 10, 12, 11। ওকে, ওই আমরা যেটা ছোটোবেলা থেকে আমরা যেটা কি করতাম স্যার, গুণ যোগ করতাম, এখন ম্যাট্রিক্সের সাহায্যে গুণ যোগগুলো করতে হবে। তাহলে এখন আসেন, এরপর আপনারা নিচে লিখবেন। তাহলে সুতরাং এ বি সমান কত 100, 125, 100 কত 10, আর এটা হচ্ছে যে কত 10, 12, 11। তাহলে এখন দেখি আপনারা আমাকে বলেন তো, এটা হচ্ছে যে কি একটা 1/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে যে কি একটা 3/1 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন এই যে 3 এই যে 3 মিলে গেছে। ওকে, তাহলে যদি মিলে যায়, তাহলে যদি স্যার মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে স্যার, যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি গুণ করতে পারবো। তাহলে গুণ করেন স্যার। আর গুণফল ম্যাট্রিক্সের ক্রম কত হবে 1/কত 1। তাহলে গুণ করি, যেমন এটার সাথে এটা কি গুণ হয়ে যাবে, কাজ শেষ। তাহলে 1/1 আনসার আসবে। তাহলে কত হবে স্যার 100 ইন্টু কত 10, 100 ইন্টু কত 10, প্লাস 125 গুণ কত 12, প্লাস 110 গুণ কত 11। তাহলে এখন ইন টোটাল কত হচ্ছে স্যার, এটা কত হচ্ছে 100 গুণ 10, তার মানে হচ্ছে কত 100 গুণ 10 তার মানে হচ্ছে কত 1000। 125কে 12 দিয়ে গুণ করলে স্যার কত হয়, 125কে 10 দিয়ে গুণ করলে 1250, 125কে 2 দিয়ে গুণ করলে কত 250, 1250 250 কত 1500। আর 110কে 11 দিয়ে গুণ করলে কত হয় স্যার, 110কে 11 দিয়ে গুণ করলে কত হবে 11 11 কত 121, 11 11 121, 1210। তাহলে ইন টোটাল কত 2500 3700। তাহলে 3700 কত 10। তার মানে দেখেন টোটাল কত টাকা লাভ হয়েছে স্যার, টোটাল কত টাকা লাভ হয়েছে স্যার 3710 টাকা। টোটাল লাভ হচ্ছে কত 3700 কত 10। তো কিসের সাহায্যে, ওই যে আমরা ছোটবেলা থেকে যোগ বিয়োগ গুণ করছি না, সরি গুণ আর যোগ করছি না, ওই ম্যাট্রিক্সের সাহায্যে করলাম, জাস্ট গুণ আর যোগগুলো ম্যাট্রিক্সের সাহায্যে করলাম। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবেন স্যার? বিপরীত ম্যাট্রিক্স কখন হয় নির্ণায়কের ক্ষেত্রে? বর্গ ম্যাট্রিক্স থাকতে হবে তো স্যার। তাহলে এখন ইন টোটাল কত, তাহলে টোটাল আনসার হচ্ছে কত, তাহলে সুতরাং মোট লাভ সমান 3700 কত 10 টাকা। এটাই হচ্ছে যে কি আনসার, এটাই হচ্ছে কি স্যার আনসার। তাহলে মোট লাভ হচ্ছে কত স্যার 3700 কত 10 টাকা। তাহলে সবার কি করা হয়ে গেছে স্যার অঙ্কটা? সবার কি করা শেষ? সবার কি করা শেষ স্যার? এই অঙ্কটা দেখাই দিলাম স্যার, এই অঙ্কটা হতে পারে স্যার এই অঙ্কটাই তুলে দিছে আপনাদেরকে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি কনসেপ্ট কিছু নাই জানেন অঙ্ক করতে তো পারবেন, অঙ্ক একদম সহজ স্যার, অঙ্কতে কিচ্ছু নাই, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে কনসেপ্টটা একটু জানতে হবে, গুণের কনসেপ্ট যা শিখছি ওই কনসেপ্টটাই, ঠিক আছে স্যার? তাহলে সবার কি লেখা হয়ে গেছে স্যার? স্যার একক কি নাম, একক ম্যাথ করার সময় না স্যার, সবার লাস্টে লিখবেন, সবার লাস্টে একক লিখবেন, সবার লাস্টে স্যার একক লিখবেন, সবার লাস্টে একক লিখবেন, সবার লাস্টে। আচ্ছা, সবার লেখা শেষ। তাহলে এখন আমি আপনাদেরকে এখন যা বলবো সেটা হচ্ছে স্যার, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নেক্সট দিন তো আমরা অধ্যায় 3-এ চলে যাব। তো আপনারা হচ্ছে আমি যা যা পড়ালাম স্যার অধ্যায় 1-এর উপর ম্যাট্রিক্স নির্ণয় যা পড়ালাম স্যার, সবাই ঠিকমতো একটু নোট করে ফেলবেন স্যার, ঠিক আছে স্যার? সবাই একটু ঠিকমতো নোট করে ফেলবেন স্যার। আগের ম্যাথটাতে ডাব্লিউ ইকুয়ালস টু 1, ডাব্লিউ ওমেগা ইকুয়ালস টু 1, ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1, দীপ ওমেগা কিউব সমান হচ্ছে কত 1। তো ওমেগা কিউব মানে কত, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ওমেগা সমান কত 1/ওমেগা স্কোয়ার, ওমেগা সমান হচ্ছে কত 1/ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলছি স্যার, ম্যাট্রিক্স নির্ণায়কেরগুলো ঠিকমতো একটু সবাই করে রাখবেন স্যার। আশা করি অনেকের নোট করা হয়ে গেছে। তো লাভ শুধু ম্যাট্রিক্স আকারে রেখে দিলে হবে না স্যার, না লাভটা স্যার লিখে দেবেন স্যার, কত টাকা ওটা লিখে দেবেন শেয়ার, ঠিক আছে স্যার? তাহলে এখন আশা করি অনেকের নোট করা হয়ে গেছে স্যার। তো মোটামুটি আমি যা যা পড়ালাম স্যার আপনারা একটু খেয়াল রাখবেন। আমি এমসিকিউ পরীক্ষা নেওয়ার একটা ফরম্যাট করতেছি স্যার আপনাদের জন্য। তো মোটামুটি হচ্ছে ফরম্যাটটা রেডি হলে আমি কিভাবে করবেন বা কিভাবে পরীক্ষাটা হবে আমি ওটা বলে দেবো। তো এখন হচ্ছে আরও বেশ কয়েকদিন সময় লাগবে এটা রেডি করতে, ওয়েবসাইটের কাজটা। তাহলে এখন একটু দেখেন স্যার সবাই,
একটু খেয়াল করেন, তাহজিব এক্সাম কখন হবে স্যার? এক্সামের জন্য আমি ফরম্যাটটা স্যার একটু রেডি করছি অবজেক্টিভের, কারণ এখানে আমরা অনলাইনে অবজেক্টিভ ভিত্তিক পরীক্ষাটা নিতে পারবো। তো ওখানে হচ্ছে ওটা আমি আপনাদেরকে নিয়মটা বলে দেবো যখন রেডি হবে, আশা করছি আর সপ্তাহখানেক সময়ের মধ্যে হয়ে যাবে কাজটা। তো এখন হচ্ছে সবাই যে কাজটা করতে হবে সেটা আমি শিখাই দেবো, কী করতে হবে সেটা সেকেন্ড ইয়ারের জন্য একসাথে রেডি করতেছি। তো এখন হচ্ছে আপনারা এই টপিকগুলো সবাই লিখে রাখবেন স্যার। আর নেক্সট ক্লাসে হচ্ছে যে কি আমরা অধ্যায় 3 শুরু করবো স্যার। সবাই ভালো থাকবেন স্যার, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।